আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত ও ভয়াবহ দিনগুলোর একটি ছিল ২০২৪ সালের ১৯ জুলাই। আজ সেই দিনটির ২ বছর পূর্ণ হলো, একদিন যা স্মরণ করলে এখনও শিউরে ওঠে দেশ। কমপ্লিট শাটডাউন কর্মসূচি সেই দিনে রাজপথ পরিণত হয়েছিল রণক্ষেত্রে। রাত ১২টা থেকে দেশ জুড়ে কারফিউ জারি করা হয়, ইন্টারনেট সেবা কার্যত বন্ধ করে দেওয়া হয়, আর সেনাবাহিনী মাঠে নামে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব তাদেরকে শেষবারের মতো আমরা আসলে আমি বলবো যে হুঁশিয়ার করে দিতে চাই। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হতাহত ও সহিংসতার ঘটনায় রাজপথ হয়ে ওঠে উত্তাল। এর আগের দিন ১৮ জুলাই দেশজুড়ে ব্যাপক সহিংসতা ও গুলিতে শতাধিক প্রাণহানির পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন ১৯ জুলাই আরও নির্মম হয়ে ওঠে। বিক্ষোভকারীদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার সমর্থকদের হামলা ছিল আগের দিনের তুলনায় আরও সংগঠিত ও ভয়াবহ। সেদিন শিক্ষার্থী, বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দিনভর ব্যাপক সংঘর্ষ হয়। অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী ১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বিরোধী দলের কাজ বিরোধিতা করা, তাদের কোনো ইস্যু নেই। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে পতন হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে। অন্তর্বর্তীকালীন সরকার মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। জুলাই আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। শনিবার ১৮ জুলাই বিকেলে জুলাই আন্দোলনে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভুঁইয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন খায়রুল কবির খোকন। জুলাই জাতীয় সনদের ব্যাপারে আমরা আমাদের বক্তব্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে দলের মহাসচিব সবাই এক ভাইকে আমরা বলেছি, আমরা জাতীয় জুলাই সনদ অক্ষরে অক্ষরে সেমিকলন দাড়ি সহ আমরা ওই যে মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে আমাদের যে স্বাক্ষর করা হয়েছে, যে জাতীয় জুলাই সনদের স্বাক্ষর আমরা করেছি আমাদের দল থেকে, সেই স্বাক্ষর অনুযায়ী সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। তার কোনো জুলাই যে চেতনা সেটা আমরা বুকে ধারণ করি এবং সেটা ধারণ করি এবং বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে পদক্ষেপ নিয়ে হচ্ছে। আমরা জানেন যারা এক ক্যাটাগরি, বি ক্যাটাগরি করা হয়েছে, যারা শহীদ হয়েছে ২০,০০০ টাকা তাদেরকে মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা হয়েছে। বি ক্যাটাগরি তাদেরকে ১০,০০০ এরকম ভাবে যারা হতে হয়েছে ব্যাপারে ব্যবস্থা করা হয়েছে। তাদের পরিবারকে আমার মানে সাহায্য সহযোগিতা, আমার সরকারি ভাবে তাদের চাকরি দেওয়া থেকে শুরু করে সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা যা দেওয়ার সমস্ত কিছু যাদের কারণে আজকে মুক্তি। ময়মনসিংহের ভালুকার গোয়ারি গ্রামের পথ ধরে এগোতেই চোখে পড়ে সারি সারি সবুজ গাছ। কোথাও লাল রঙের কাঁটাওয়ালা রামবুটানের থোকা, কোথাও আবার ঝুলছে সোনালী বাদামি রঙের লঙ্গান বা কাঠলিচু। দূর থেকে দেখতে অনেকটা লিচুর মতো হলেও স্বাদে আলাদা। বিদেশি এই দুই ফল এখন শুধু বাগানের সৌন্দর্যই বাড়াচ্ছে না, বদলে দিচ্ছে দুই উদ্যোক্তার ভাগ্য। ২০২০ সালের শেষ দিকে থাইল্যান্ড থেকে রামবুটান ও লঙ্গানের চারা এনে শুরু করেন পরীক্ষামূলক চাষ। আজ সেই সিদ্ধান্তই তাদের সফলতার গল্প হয়ে উঠেছে। প্রায় ২০ বিঘা জমির বাগানে এখন রয়েছে ৩৫০টি পরিণত রামবুটান গাছ, পাশাপাশি বিভিন্ন জাতের লঙ্গান, থাই কাটিমন, পেঁপে সহ দেশি বিদেশি নানা ফলের সমাহার। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন বাগান দেখতে, ফল কিনতে কিংবা চারা সংগ্রহ করতে। অন্যদিকে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকিং খাত এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। ৫টি সংকটাপন্ন ব্যাংককে একীভূত করার এই সিদ্ধান্তকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হলেও বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এটাই শেষ কথা নয়, বরং এখান থেকেই শুরু হবে সবচেয়ে কঠিন পরীক্ষা। নতুন ব্যাংকের সফলতা নির্ভর করবে কত দ্রুত খেলাপি ঋণ উদ্ধার করা যায়, গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা যায় এবং অতীতের অনিয়ম থেকে বেরিয়ে একটি পেশাদার ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা যায় তার উপর। ১৯৯৭ সালের এশীয় আর্থিক সংকটের পর মালয়েশিয়া ব্যাংকিং খাতে বড় ধরনের পুনর্গঠন শুরু করে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক দুর্বল আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একীভূত করে মাত্র ১০টি শক্তিশালী অ্যাঙ্কর ব্যাংক গড়ে তোলে। মার্কিন হামলার অষ্টম দিনে ইরানের বিভিন্ন অঞ্চলে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রোববার জানায়, দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের সাদেগান শহরের কাছে একটি স্থানে মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি প্রাদেশিক নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নরের বরাতে জানায়, হামলার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে। একই প্রতিবেদনে বলা হয়েছে, কেশম দ্বীপের উপকূলবর্তী বিভিন্ন এলাকা
এলাকায় অন্তত 6টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। দ্বীপে অবস্থানরত এক সংবাদদাতার বরাতে তাসনিম জানায়, নিরাপত্তা কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাস এবং নিকটবর্তী কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। সরকারি সংবাদ সংস্থা ইরনা জানায়, বন্দর আব্বাসের বিভিন্ন অংশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং কর্তৃপক্ষ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে তাসনিম আরও জানায়, বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও ক্ষেপণাস্ত্র হামলা বা মার্কিন যুদ্ধ বিমানের আক্রমণের বিষয়ে তারা নিশ্চিত কোনো তথ্য পায়নি। স্থানীয় সময় ভোর 3:38 দিকে কেশম দ্বীপের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী দ্বীপের বেশ কয়েকটি স্থানে হামলা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন জ্বালানি সংকটকে অতটা গুরুতর নয় বলে দাবি করছে। পুতিনের অভিযোগ, ইউক্রেনের লক্ষ্য রুশ জনগণের মধ্যে বিভাজন তৈরি করা এবং আতঙ্ক ছড়িয়ে দেয়া। তবে রাজধানীর বাইরে সাধারণ চালকদের মধ্যে অসন্তোষ স্পষ্ট। বিশাল আয়তনের দেশ রাশিয়ার অধিকাংশ অঞ্চলে ব্যক্তিগত গাড়ি প্রধান যাতায়াতের মাধ্যম, ফলে জ্বালানি সংকট মানুষের দৈনন্দিন জীবনকে সরাসরি প্রভাবিত করছে। এএফপির হিসাব অনুযায়ী সংবাদ মাধ্যমের প্রতিবেদন ও সরকারি তথ্যের ভিত্তিতে জুন মাস থেকে রাশিয়ার 90% বেশি অঞ্চলে জ্বালানি রেশনিং বা সরবরাহ সংকট দেখা দিয়েছে। মস্কো থেকে প্রায় 480 কিলোমিটার উত্তরে অবস্থিত ভোলগদা সহ প্রায় সব অঞ্চলে এখন তীব্র জ্বালানি সংকট চলছে। ইউক্রেনের ধারাবাহিক হামলায় রাশিয়ার তেল সংরক্ষণাগার ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় 2022 সালে যুদ্ধ শুরুর পর এবারই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সবচেয়ে বড় ধরনের প্রভাব পড়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ রাশিয়ায় এমন পরিস্থিতি আগে দেখা যায়নি। এতদিন দেশটিতে সহজেই জ্বালানি পাওয়া যেত এবং ইউরোপের তুলনায় এর দামও ছিল অনেক কম। কিন্তু কয়েক সপ্তাহ ধরে পেট্রোলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানো এখন রাশিয়ার বহু মানুষের দৈনন্দিন বাস্তবতা। আর্জেন্টিনার বিপক্ষে শেষ দিকে ডিফেন্সিভ খেলার কারণে সমালোচনার মুখে থাকা ইংল্যান্ড এবং স্পেনের নিয়ন্ত্রিত ফুটবলে সম্পূর্ণভাবে আটকে যাওয়া ফ্রান্স দুই দলই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিতে নেমেছিল বিরক্তি ও আক্ষেপ নিয়ে। কিন্তু সেই ম্যাচটাই হয়ে উঠল বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে সর্বোচ্চ 10 গোলের রেকর্ড। মায়ামি স্টেডিয়ামে দর্শক উপস্থিতি ছিল 64,478 জন। তারা দেখল এক শ্বাসরুদ্ধকর গোল উৎসব, যেখানে ইংল্যান্ড 6-4 গোলে হারালো ফ্রান্সকে। বুকায়ো সাকার দুর্দান্ত হ্যাট্রিক ইংল্যান্ডকে এনে দিল তৃতীয় স্থান, যা 1966 সালের বিশ্বকাপ জয়ের পর ছেলেদের ফুটবলে তাদের সেরা সাফল্য। বিদেশের মাটিতে এটি ইংলিশদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। ম্যাচের প্রথমার্ধেই ইংল্যান্ড দাপট দেখায়। মাত্র 3 মিনিটে ডেক্লান রাইসের গোল, এরপর তার অ্যাসিস্টে এজেরি কনসার গোল। অন্যদিকে সমান গোল থাকলেও অ্যাসিস্টের দিক থেকে কিলিয়ান এমবাপ্পের চেয়ে এগিয়ে ছিলেন টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনাল খেলতে যাওয়া আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সে কারণে গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি ছিলেন শীর্ষে। তবে সেমিফাইনালে বিশ্বকাপের দৌড় থেমে যাওয়া ফ্রান্সের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেই পরিস্থিতি বদলে যায়। মেসিকে ছাড়িয়ে এগিয়ে গেলেন এমবাপ্পে এবং গোল্ডেন বুটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী তারকার সামনে দাঁড় করালেন কঠিন সমীকরণ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সাথে ভিডিও নিউজ পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।